আসসালামু আলাইকুম। সহজ কোড ইউটিউব চ্যানেল থেকে HTML এর 17তম পর্বে স্বাগত জানাচ্ছি আপনাকে। আজকের এই টিউটোরিয়ালে আমরা শিখব HTML টেবিল ট্যাগ। তো পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি মোহাম্মদ মামুনুর রশিদ। চলুন শুরু করি। অ্যাট ফার্স্ট এটা জানা দরকার যে টেবিল ট্যাগ দিয়ে আমরা কি করব বা টেবিল ট্যাগের কাজ কি। এক কথায় বলতে গেলে টেবিল ট্যাগ দিয়ে আমরা টেবিল তৈরি করব। যেমন আমি একটি টেবিল তৈরি করলাম। এখন এই টেবিলকে যদি আমরা HTML দ্বারা তৈরি করতে চাই তাহলে কি করতে হবে? তাহলে আমাদের একটি টেবিল ট্যাগ ব্যবহার করতে হবে। এখন একটি জিনিস সবসময় মনে রাখবেন, সেটা হলো একটি টেবিলের ভিতরে দুটি জিনিস থাকে, একটা হলো সারি আর একটা হলো কলাম। তো সারি কাকে বলে? অনুভূমিক বা ভূমি বরাবর বা বাম থেকে ডানের দিকে লম্বা ঘর বা সেলকে আমরা সারি বলি। এখন এই সারিকে যদি আমরা ইংলিশে বলি তাহলে কি বলবো? তাহলে আমরা একে রো বলতে পারি। এখন এই টেবিলের ভিতরে লক্ষ্য করুন তো কয়টি রো আছে? রো 1, 2, 3, 4, 5, 6, তার মানে হলো টোটাল 6টি রো আছে। এখন এই রোকে যদি আমরা HTML দ্বারা লিখতে চাই তাহলে কি করব? তাহলে আমরা টিআর ট্যাগ ব্যবহার করতে পারি। টিআর মিন্স টেবিল রো। এবার আসি যে কলাম কাকে বলে। উপর থেকে নিচের দিকে প্রবাহমান বা নির্দিষ্ট ঘর বা সেলকে আমরা কলাম বলি। এখন এই কলামকে যদি আমরা HTML দ্বারা লিখতে চাই তাহলে আমাদের কি করতে হবে? একটি টিডি ট্যাগ ব্যবহার করতে হবে। টিডি মিন্স টেবিল ডাটা। তার মানে হলো টেবিল কলামকে HTML টেবিল ডাটা নামে চিনে। তাহলে এই টেবিলের ভিতরে কয়টি টেবিল ডাটা আছে? টেবিল ডাটা 1, টেবিল ডাটা 2, টেবিল ডাটা 3। তার মানে হলো এই টেবিলের ভিতরে 3টি টেবিল ডাটা বা 3টি কলাম রয়েছে। এবার মনে করলাম আমরা HTML টেবিল ট্যাগ দ্বারা একটি টেবিল তৈরি করেছি। এখন এই টেবিলটা আমার কাছে মনে হচ্ছে একটু বড় দেখাচ্ছে। তো আমি চাচ্ছি এই টেবিলটাকে একটু ছোট করব। তো ছোট করার জন্য আমরা কি ব্যবহার করতে পারি? একটি উইথ অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি। এই উইথ অ্যাট্রিবিউটের ভিতরে আপনি কতটুকু টেবিলটা দেখতে চাচ্ছেন সেটি বলে দেবেন। এখানে আপনি চাইলে পার্সেন্ট ব্যবহার করতে পারেন অথবা পিক্সেল ব্যবহার করতে পারেন। যেমন আপনি যদি ইউজ করেন যে 50%, তাহলে আপনার টেবিলটা 50% দৈর্ঘ্য হয়ে যাবে। আবার যদি আপনি ইউজ করেন যে 500 পিক্সেল, তাহলে আপনার টেবিলের সাইজটা 500 পিক্সেল হয়ে যাবে। এবার একটি বিষয় আমাকে বলেন তো যে এই টেবিলটি আমরা কিভাবে তৈরি করেছি। এই টেবিলটি তৈরি করার জন্য প্রথমত আমরা অনুভূমিক বরাবর বা রো বরাবর কিছু দাগ দিয়েছি। দেন কলাম তৈরি করার জন্য লম্বালম্বি কিছু দাগ দিয়েছি। তাহলেই টেবিল তৈরি হয়ে গেছে। এখন এই দাগকে আমরা ইংলিশে কি বলতে পারি? ইংলিশে আমরা একে বর্ডার বলতে পারি। এবার আপনি যখন কোনো HTML টেবিল ট্যাগ দ্বারা কোনো একটি টেবিল তৈরি করবেন আর সেইখানে এই দাগগুলোকে দেখতে চাইবেন, তখন আপনাকে কি করতে হবে? একটি বর্ডার অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। এই বর্ডার অ্যাট্রিবিউটের কাজ হলো যে আপনার বর্ডারগুলা বা আপনার দাগগুলা কতটুকু মোটা হবে সেটি বলে দেয়। তো কতটুকু মোটা হবে সেই বিষয়টি ফিক্সড করে দেওয়ার জন্য আমরা বর্ডার অ্যাট্রিবিউটের ভিতরে নাম্বার দেব। যেমন 1, 2, 3, 4, 5। এইখানে আপনি পিক্সেল বা পার্সেন্ট ব্যবহার না করলেও হবে। এখন আমি চাচ্ছি এই যে টেবিলটি দেখতেছি এর ব্যাকগ্রাউন্ড কালার আমার মোটেও ভালো লাগতেছে না, তাই আমি পরিবর্তন করে এমন করলাম। তো এই ব্যাকগ্রাউন্ড কালারকে পরিবর্তন করার জন্য আমরা HTML দ্বারা একটি অ্যাট্রিবিউট ব্যবহার করব, সেটি হলো বিজি কালার। বিজি মিন্স ব্যাকগ্রাউন্ড কালার। এই বিজি কালারসের ভিতরে আপনি কি কালারের ব্যাকগ্রাউন্ড চাচ্ছেন সেটি বলে দিতে হবে। এবার আমি একটি টেবিল নিলাম আর টেবিলের ভিতরে কিছু টেক্সট দিয়ে দিলাম। এখন এই টেবিলের ভিতরে লেফট সাইডের যে কলামটি রয়েছে এর ভিতরে টেক্সটগুলো দেখেন একদম ঠিকঠাক আছে, কিন্তু আপনি রাইট সাইডের যে কলামটি রয়েছে এখানে যদি একটু লক্ষ্য করেন তাহলে একটি কলামে একটু প্রবলেম রয়েছে। যেমন ইফ ইউ লার্ন HTML ফলো মাই ইউটিউব চ্যানেল, এই লেখাটি একটু লক্ষ্য করেন। এই লেখাটির উপরেও দেখেন একটু স্পেস রয়েছে, আবার নিচের দিকেও একটু স্পেস রয়েছে, আর লেখাটি মাঝ বরাবর রয়েছে। তো এই লেখাটি কি এমনি এমনি মাঝ বরাবর এসেছে? না, একে নিয়ে আসা হয়েছে। তো এই মাঝ বরাবর নিয়ে আসার জন্য একটি অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়েছে যার নাম হলো ভি অ্যালাইন। ভি অ্যালাইন মিন্স ভার্টিক্যাল অ্যালাইন। এখন এই ভার্টিক্যাল অ্যালাইনের 3টি ভ্যালু হয়, একটা হলো টপ, একটা হলো মিডিল আর একটা হলো বটম। এখন যদি আপনি ইফ ইউ লার্ন HTML ফলো মাই ইউটিউব চ্যানেল এই লেখাটিকে সবার উপরের দিকে রাখতে চান তখন আপনার ভি অ্যালাইন হবে টপ। আবার যদি আপনি একদম নিচের দিকে রাখতে চান তখন আপনার ভি অ্যালাইন হবে বটম। আর যদি আপনি সেন্টার বরাবর বা মাঝ বরাবর রাখতে চান তখন আপনার ভি অ্যালাইন হবে মিডিল। এবার আমি ইফ ইউ লার্ন HTML ফলো মাই ইউটিউব চ্যানেল এই সেলটিকে একটু আলাদা করলাম।
এবার আমি চাচ্ছি এই যে এইখানে টেক্সটগুলো রয়েছে এই টেক্সটের চারপাশে একটু স্পেস দিব। তো স্পেস দিয়ে ঠিক এমন করলাম। এখানে লক্ষ্য করেন যে এই টেক্সটের চারপাশে কিন্তু একটু স্পেস রয়েছে। তো এই স্পেসগুলো আমরা কোথায় দিয়েছি? সেলের ভিতরে দিয়েছি। তো এই সেলের ভিতরে আমরা স্পেস দেওয়ার জন্য আমরা ব্যবহার করব সেল পেডিং। এই সেল পেডিং অ্যাট্রিবিউটের ভিতরে আপনি লিখে দিবেন যে আপনি কতটুকু স্পেস চাচ্ছেন। যেমন আপনি লিখতে পারেন 5 পিক্সেল, 10 পিক্সেল ইত্যাদি ইত্যাদি। এবার আবার আমি ইফ ইউ লার্ন HTML ফলো মাই ইউটিউব চ্যানেল এই সেলটিকে আরেকটি জায়গায় আলাদা করে লিখলাম। এখন আমি চাচ্ছি এই সেলের বাইরে স্পেস দিব। তো বাইরে স্পেস দিয়ে ঠিক এরকম করলাম। এবার আপনি যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন ভিতরের সেলের বর্ডার এবং বাইরের সেলের বর্ডারের মাঝে একটু স্পেস রয়েছে। তো এই স্পেস দেওয়ার জন্য আমরা ব্যবহার করব সেল স্পেসিং। এই সেল স্পেসিং এর ভিতরে আপনাকে বলে দিতে হবে যে কতটুকু স্পেস চাচ্ছেন। এখানে এই সেল স্পেসিং এর মানে হলো দুইটি সেলের মধ্যবর্তী দূরত্ব কতটুকু হবে সেটি বলে দেওয়া। আর সেল পেডিং মানে হলো একটা সেলের ভিতরে কতটুকু স্পেস থাকবে সেটি বলে দেওয়া। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো প্র্যাকটিক্যালি করলে এই বিষয়টি আরও সহজ হবে। তো চলুন প্র্যাকটিক্যালি করি। অ্যাট ফার্স্ট নোটপ্যাড এডিটর সফটওয়্যারটি ওপেন করে নিলাম। দেন HTML এর যে বেসিক সিনট্যাক্স আছে সেটিকে লিখে ফেলি। এখন এই টাইটেলের ভিতরে লিখে দিলাম টেবিল। এখন এই ফাইলটিকে সেভ করি। এবার আমরা টেবিল নেওয়ার জন্য এই বডি সেকশনের ভিতরে টেবিল ট্যাগটি স্টার্ট করলাম। দেন এই টেবিল ট্যাগটিকে শেষ করে দিলাম। এবার আমরা জানি যে একটা টেবিলের ভিতরে দুইটি জিনিস থাকে, একটা হলো রো আর একটা হলো কলাম। তো প্রথমে আমরা রো নিয়ে কাজ করব। তো রো লেখার জন্য আমাদের কি করতে হবে? টিআর ট্যাগ ব্যবহার করতে হবে। তো টিআর ট্যাগ স্টার্ট করলাম। দেন এই টিআর ট্যাগটিকে শেষ করে দিলাম। এখন আপনাকে চিন্তা করতে হবে যে আপনি যে টেবিলটি নিতে চাচ্ছেন বা দেখতে চাচ্ছেন সেই টেবিলে কয়টি রো থাকবে। ধরে নিলাম আমার টেবিলে 3টি রো থাকবে। তো সেজন্য আমি এই টিআর ট্যাগটিকে কপি করে নিচে এসে পেস্ট করে দিলাম, আবার নিচে এসে পেস্ট করে দিলাম। তার মানে হলো টিআর ট্যাগটি আমি 3বার শুরু করেছি আর 3বার শেষ করেছি। 3বার শুরু এবং শেষ করাই আমার টেবিলের রো হয়ে গেল 3টি। এবার আমাকে কলাম নিয়ে কাজ করতে হবে। তো কলাম নিয়ে কাজ করার আগে একটি বিষয় জানা দরকার যে কলাম কোথায় থাকে। কলাম থাকে টেবিল রো এর ভিতরে। তাহলে সিকোয়েন্সটা কি হলো? সিকোয়েন্সটা হলো প্রথমে আমরা একটা টেবিল নিব, টেবিলের ভিতরে রো নিব, রো এর ভিতরে আমরা কলাম দিব। এই সিকোয়েন্সটা ভালোভাবে আয়ত্ত করে রাখবেন যেন ভুল না হয়। এবার এই টিআর ট্যাগ অর্থাৎ টেবিল রো এর ভিতরে আমাকে কলাম নিতে হবে। তো তার জন্য একটু ইন্টার ক্লিক করলাম। দেন ডান দিকে একটু সরিয়ে দিলাম। এখন আমাকে কলাম স্টার্ট করতে হবে। তো আমরা জানি কলাম লেখার জন্য আমাদের ব্যবহার করতে হবে টিডি ট্যাগ। তো টিডি ট্যাগ থেকে আমরা শুরু করলাম। দেন এই টিডি ট্যাগটিকে শেষ করে দিলাম। এবার আমাকে চিন্তা করতে হবে যে আমার এই রো এর ভিতরে আমি কয়টি কলাম চাচ্ছি। এখানে যেহেতু আমি 2টি কলাম চাচ্ছি তাই আমি উপরে টিডি ট্যাগটিকে কপি করে নিচে এসে পেস্ট করে দিলাম। এখন আমরা দেখেন লক্ষ্য করেন যে 2বার টিডি ট্যাগ স্টার্ট করেছি আর 2বার টিডি ট্যাগটিকে শেষ করে দিয়েছি। তাহলে আমার কলাম হয়ে গেল কয়টি? 2টি। এবার দ্বিতীয় যে টিআর ট্যাগটি আছে সেখানে আসলাম। দেন ইন্টার ক্লিক করলাম, ডান দিকে একটু সরিয়ে দিলাম। এখন আমাকে এখানে বলে দিতে হবে যে আমি কয়টি কলাম চাচ্ছি। এখানে আমি 2টি কলামই চাচ্ছি। তো উপরে 2টি কলামকে কপি করে নিচে এসে পেস্ট করে দিলাম। দেন তৃতীয় রোতে গেলাম। দেন ইন্টার ক্লিক করলাম, ডান দিকে সরিয়ে ফেললাম। দেন এইখানে ওই 2টি কলামকে পেস্ট করে দিলাম। এবার এই ফাইলটিকে সেভ করে ব্রাউজারে চলে যাই। দেখেন কিছু এসেছে না আসেনি। কেন আসেনি? কারণ হলো আমরা টেবিল কলামের ভিতরে কোনো কিছু বলে দেই নাই যে তুমি কি দেখাবা। তো সেটি বলে দেওয়ার জন্য আবার আমরা নোটপ্যাডে চলে গেলাম। এবার প্রথম রো আর কলামের ভিতরে লিখে দিলাম এ, দ্বিতীয়টায় লিখে দিলাম বি। এবার দ্বিতীয় রো এর ভিতরে প্রথম কলামে লিখে দিলাম সি, দ্বিতীয় কলামে লিখে দিলাম ডি এবং তৃতীয় রো এর ভিতরে প্রথম কলামে লিখে দিলাম ই আর দ্বিতীয়টায় লিখে দিলাম এফ। এবার এই ফাইলটি সেভ করে ব্রাউজারে চলে যাই। দেখেন সব কিছু চলে এসেছে, কিন্তু এগুলোকে আমরা টেবিলের ভিতরে দেখতেছি না, এগুলো আমরা নর্মালভাবে দেখতেছি। তো টেবিলের ভিতরে দেখতে গেলে আমাদের আগে ব্যবহার করতে হবে বর্ডার। বর্ডার ব্যবহার করলে মনে হবে যে এই ডেটাগুলো টেবিলের ভিতরে রয়েছে। তো এটির জন্য আবার আমরা নোটপ্যাডে চলে গেলাম। এবার এই টেবিলের পরে একটি স্পেস দিলাম। দেন লিখে ফেললাম বর্ডার, দেন ইকুয়াল, দেন কোটেশন। এখন এই কোটেশনের ভিতরে বলে দিতে হবে যে আমার বর্ডারটা কতটুকু মোটা হবে। যেমন এইখানে আমি 1 লিখে দিলাম। দেন ফাইলটিকে সেভ করে ব্রাউজারে চলে যাই। দেখেন সব কিছু চলে এসেছে। এবার মনে হচ্ছে টেবিলের ভিতরে এই ডেটাগুলো চলে এসেছে। এবার আমরা যদি চাই এই বর্ডারকে আরেকটু মডিফাই করতে পারি, তো তার জন্য আবার আপনার নোটপ্যাডে চলে যাই। দেন এই 1 এর পাশে একটা 0 দিয়ে দেই। দেন এই ফাইলটিকে সেভ করে ব্রাউজারে চলে আসি। দেখেন কতটুকু মোটা দেখাচ্ছে।
আশা করি বর্ডারের ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো এবার আমি চাচ্ছি এই টেবিলের একটা উইডথ দিব। তো তার জন্য আবার আমরা নোটপ্যাডে চলে গেলাম, দেন এই জিরোটাকে আমরা কেটে দিলাম, কেননা আমরা বর্ডারটা এত মোটা চাচ্ছি না। তো এরপরে আবার একটি স্পেস দিলাম, দেন লিখে ফেললাম উইথ, দেন ইকুয়াল, দেন কোটেশন। এখন এই কোটেশনের ভিতরে আমাকে বলে দিতে হবে যে আমার টেবিলের উইথ কতটুকু হবে। তো এই বিষয়টি বলে দেওয়ার জন্য আমরা দুইটা জিনিস ব্যবহার করতে পারি, একটা হলো পিক্সেল আর একটা হলো পার্সেন্ট। আমি দুইটি দেখাবো। তো প্রথমে আমি পার্সেন্ট দেখাই, যেমন আমি লিখে ফেললাম 50%, দেন এই ফাইলটিকে সেভ করি, ব্রাউজারে চলে আসি, দেখেন টেবিলটি চলে এসেছে। এইখানে এই টেবিলের উইথ তাহলে কতটুকু, 50%। তো 50% কি অনুযায়ী, এই যে যেটুকু আমরা দেখতেছি, যে উইন্ডোটা দেখতেছি, এই উইন্ডোটাকে যদি আমরা 100% বিবেচনা করি তাহলে এর অর্ধেক হলো 50%। তো অর্ধেক জায়গা জুড়ে আছে এই টেবিলটি আর অর্ধেক জায়গা ফাঁকা রয়েছে। এবার যদি এই উইন্ডো এর সাইজ একটু কমাই বা বাড়াই তাহলে কি হবে, সেই বিষয়টি দেখার জন্য আমি এই মিনিমাইজ বাটনে ক্লিক করলাম। দেখেন এখন যদি আমি এটিকে একটু কমাই তাহলে তারপরেও কিন্তু এই টেবিলের সাইজ কত আছে, 50% আছে। কেননা আমরা যদি এখন এই উইন্ডোটাকে 100% বিবেচনা করি, দেখেন অর্ধেক জায়গা জুড়ে টেবিল রয়েছে আর অর্ধেক জায়গা ফাঁকা রয়েছে। আবার যদি একটু ছোট করি, দেখেন এইখানেও কিন্তু 50% রয়েছে, এই অর্ধেক জায়গা জুড়ে টেবিল রয়েছে আর অর্ধেক জায়গা ফাঁকা রয়েছে। অর্থাৎ আপনি উইন্ডো যতই সাইজ কমান বা বাড়ান, সব ক্ষেত্রেই এই টেবিলের সাইজ বা উইথ থাকতেছে 50% আর বাকি 50% ফাঁকা থাকতেছে। এবার আমরা পিক্সেল ব্যবহার করে দেখব যখন আমরা উইন্ডো রিসাইজ করব তখন কি হয়। তো তার জন্য আবার আমরা নোটপ্যাডে চলে গেলাম, দেন এই 50% এই লেখাটিকে তুলে ফেললাম। এখন এইখানে লিখে দিলাম 200 পিক্সেল। এবার এই ফাইলটি সেভ করে ব্রাউজারে চলে আসি। দেখেন এইখানে আমার টেবিলটি যে দেখতে পাচ্ছি, এই টেবিলটির উইথ কতটুকু, এই টেবিলের উইথ হলো এখন 200 পিক্সেল। এবার এই উইন্ডোকে যদি একটু রিসাইজ করি তাহলে পিক্সেল এবং পার্সেন্ট এর ভিতরে যে পার্থক্য আছে সেটি বুঝে যাবেন। তো তার জন্য এই মিনিমাইজ বাটনে ক্লিক করলাম। দেখেন যখন আমি আস্তে আস্তে উইন্ডো এর সাইজ ছোট করতেছি তখন এই টেবিলটি ভিতরের দিকে চলে যাচ্ছে, কেননা আমরা এই টেবিলের উইথ দিয়েছিলাম 200 পিক্সেল। এখন আপনি উইন্ডো সাইজ যত ছোট বা বড় করেন সব ক্ষেত্রেই সে 200 পিক্সেল ফিক্সড রাখতেছে। এটি হলো পিক্সেল এবং পার্সেন্টের ভিতরে পার্থক্য। এবার এই 200 পিক্সেলকে আমি তুলে দিয়ে এখানে লিখে ফেললাম 50%। দেন আমি চাচ্ছি এই টেবিলটি মাঝ বরাবর থাকবে ব্রাউজারের। তো তার জন্য একটি অ্যাট্রিবিউট ব্যবহার করব, অ্যালাইন, দেন ইকুয়াল, দেন কোটেশন। এখন এই কোটেশনের ভিতরে আমাকে বলে দিতে হবে যে টেবিলটি মাঝখানে থাকবে। তো তার জন্য এইখানে লিখে ফেললাম সেন্টার, দেন এই ফাইলটি সেভ করি, ব্রাউজারে চলে আসি। দেখেন আমার টেবিলটি মাঝখানে চলে এসেছে। তো এখন এর উইথ কত, 50%। তো আবার আমরা নোটপ্যাডে চলে যাই। এখন এই এ এর পরে একটি ব্রেক ট্যাগ ব্যবহার করলাম, দেন আরেকটি এ লিখে দিলাম। এবার ফাইলটিকে সেভ করে ব্রাউজারে চলে যাই। দেখেন চলে এসেছে, এ এর নিচে আরেকটি এ। কিন্তু আপনি যদি এখন বি লেখাটি দেখেন তাহলে দেখবেন যে বি লেখাটি মাঝ বরাবর রয়েছে, কিন্তু আমি চাচ্ছি এই বি লেখাটি একদম উপরে লেগে থাকবে। তো তার জন্য আবার আমরা নোটপ্যাডে চলে যাই। এখন যেহেতু আমি চাচ্ছি যে বি লেখাটি উপরের দিকে থাকবে, তাই আমাকে আগে লক্ষ্য করতে হবে যে বি লেখাটি কোন ট্যাগের ভিতরে রয়েছে। লক্ষ্য করেন এখানে বি লেখাটি টিডি ট্যাগের ভিতরে রয়েছে, তাই আমি টিডি পরে একটি স্পেস দিলাম, দেন এখানে লিখে ফেললাম ভি অ্যালাইন, দেন ইকুয়াল, দেন কোটেশন। এখন এই কোটেশনের ভিতরে আমাকে বলে দিতে হবে যে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট বা বি লেখাটি কোথায় থাকবে। যেমন এইখানে আমি লিখে দিলাম টপ, দেন এই ফাইলটিকে সেভ করে ব্রাউজারে চলে যাই। দেখেন বি লেখাটি চলে এসেছে, কিন্তু বি লেখাটি এখন কোথায় রয়েছে, উপরের দিকে রয়েছে, একটু আগে কিন্তু মাঝ বরাবর ছিল। তো আবার আমরা নোটপ্যাডে চলে যাই। এখন এই টপকে কেটে দিয়ে এইখানে লিখে দিলাম বটম, দেন এই ফাইলটিকে সেভ করে ব্রাউজারে চলে যাই। দেখেন বি লেখাটি এখন কোথায় রয়েছে, নিচের দিকে রয়েছে। আশা করি ভার্টিক্যাল অ্যালাইন বা ভি অ্যালাইন এর কাজটিও বুঝে গেছেন। এবার আমি চাচ্ছি যে একটা সেল থেকে আরেকটা সেলের দূরত্ব বৃদ্ধি করব। তো সেজন্য আমরা কি ব্যবহার করতে পারি, আমরা ব্যবহার করতে পারি সেল স্পেসিং। তো তার জন্য নোটপ্যাডে চলে যাই, দেন এখানে একটা স্পেস দেই, এবার লিখে ফেলি সেল স্পেসিং ইকুয়াল অ্যান্ড কোটেশন। এখন এই কোটেশনের ভিতরে আমাকে বলে দিতে হবে যে একটা সেল থেকে আরেকটা সেলের দূরত্ব কতটুকু হবে। যেমন এইখানে আমি লিখে দিলাম 10 পিক্সেল।
দেন এই ফাইলটিকে সেভ করে ব্রাউজারে চলে যাই। দেখেন চলে এসেছে। এইখানে একটু আগেই একটা সেল আরেকটা সেলের সাথে একদম লেগেছিল, কিন্তু এখন দূরত্ব বেড়ে গেছে। কতটুকু দূরত্ব বাড়ছে? 10 পিক্সেল দূরত্ব বাড়ছে, কেননা আমরা সেল স্পেসিং এর ভিতরে 10 পিক্সেল দিয়েছি। চাইলে এটি আমরা আরও বাড়াতে পারি, তো তার জন্য নোটপ্যাডে চলে যাই। দেন এই 10 এর জায়গায় এবার লিখে দিলাম 20 পিক্সেল। দেন এই ফাইলটিকে সেভ করে ব্রাউজারে চলে আসি। দেখেন দূরত্ব আরও বেড়ে গেছে। একটু আগে কিন্তু দূরত্ব কম ছিল, এখন আরও দূরত্ব বেড়ে গেছে। তাহলে দূরত্ব বেড়ে এখন কত দাঁড়িয়েছে? 20 পিক্সেলে দাঁড়িয়েছে। কিন্তু এবার যদি আমি সেল স্পেসিং এর দূরত্ব 0 পিক্সেল করে দিই তাহলে কি হবে? তো তার জন্য আবার আমরা নোটপ্যাডে চলে যাই। দেন এই 20 পিক্সেলকে তুলে দিয়ে এইখানে দিলাম 0 পিক্সেল। দেন এই ফাইলটিকে সেভ করে ব্রাউজারে চলে আসি। দেখেন চলে এসেছে, কিন্তু এইখানে একটা সেল থেকে আরেকটা সেলের কোনো দূরত্ব নেই, কেননা আমরা সেল স্পেসিং এর ভিতরে 0 পিক্সেল ব্যবহার করেছি, যার ফলে এখন একটা বর্ডার দেখাচ্ছে। আর এই টেবিলটাকে এখন দেখতেও সুন্দর লাগতেছে। আশা করি সেল স্পেসিং এর ব্যাপারটাও বুঝতে পেরেছেন। এবার আমি চাচ্ছি যে সেলের ভিতরে স্পেস দিব। তো সেলের ভিতরে স্পেস দেওয়াকে HTML এর ভাষায় বলা হয় প্যাডিং দেওয়া। তো তার জন্য আবার আমরা নোটপ্যাডে চলে যাই। দেন এখানে একটা স্পেস দেই, দেন লিখে ফেলি সেল প্যাডিং, দেন ইকুয়াল, দেন কোটেশন। এখন এই কোটেশনের ভিতরে বলে দিতে হবে যে সেলের ভিতরে কতটুকু স্পেস হবে বা কতটুকু প্যাডিং হবে। যেমন এইখানে আমি লিখে দিলাম 20 পিক্সেল। এবার এই ফাইলটিকে সেভ করি, সেভ করে ব্রাউজারে চলে যাই। দেখেন চলে এসেছে। এইখানে যে টেক্সটগুলো রয়েছে যেমন ABCDEF, সবগুলো টেক্সটের উপরে এবং নিচে দেখেন একটু করে স্পেস তৈরি হয়েছে। তো কতটুকু স্পেস তৈরি হয়েছে? 20 পিক্সেল স্পেস তৈরি হয়েছে, কেননা আমরা বলে দিয়েছি যে সেল প্যাডিং এর ভিতরে তোমার স্পেস 20 পিক্সেল হবে, তাই এইখানে 20 পিক্সেল দেখাচ্ছে। আশা করি সেল প্যাডিং এর ব্যাপারটাও বুঝে গেছেন। এবার আমি চাচ্ছি যে কোনো একটা নির্দিষ্ট রো এর হাইট বাড়িয়ে দিব। তো সেটি কিভাবে করতে পারি? তার জন্য নোটপ্যাডে চলে যাই। এখন আমাকে ভাবতে হবে যে আমি কোন রো এর হাইট বাড়াবো। যেমন আমি দ্বিতীয় যে রোটা আছে এর হাইট বাড়িয়ে দিব। যেমন এখানে লিখে ফেললাম হাইট ইকুয়াল কোটেশন। এখন এই কোটেশনের ভিতরে আমাকে বলে দিতে হবে যে হাইট কতটুকু হবে। যেমন এইখানে আমি লিখে দিলাম 100 পিক্সেল। দেন এই ফাইলটিকে সেভ করি, সেভ করে ব্রাউজারে চলে যাই। দেখেন চলে এসেছে। এখানে উপরে এবং নিচে যে দুটি রো আছে তার থেকে কিন্তু মাঝখানে যে রোটি আছে তার হাইট বেড়ে গেছে। তো কেন বাড়লো? বাড়ার কারণ হলো আমরা হাইট অ্যাট্রিবিউট ব্যবহার করেছি। আশা করি কিভাবে হাইট অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয় এই ব্যাপারটিও আপনারা বুঝে গেছেন। এবার আমি চাচ্ছি এই টেবিলের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব। তো সেটি কিভাবে করতে পারি? তার জন্য নোটপ্যাডে চলে গেলাম। এখন আমাকে ভাবতে হবে যে আমি কার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব। আমি যেহেতু পুরো টেবিলের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চাচ্ছি, তো সেজন্য এই টেবিল টেকের পাশে আমি লিখে ফেললাম বিজি কালার, দেন ইকুয়াল, দেন কোটেশন। বিজি মিন্স ব্যাকগ্রাউন্ড কালার। এখন এই কোটেশনের ভিতরে আমাকে বলে দিতে হবে যে কি কালার হবে। যেমন এইখানে আমি লিখে দিলাম পিঙ্ক। দেন এই ফাইলটিকে সেভ করি, সেভ করে ব্রাউজারে চলে যাই। দেখেন চলে এসেছে, কিন্তু এইখানে টেবিলের ব্যাকগ্রাউন্ড কালার কি? পিঙ্ক কালার দেখাচ্ছে, কেননা আমরা পিঙ্ক কালার ব্যবহার করেছি। কিন্তু এখন যদি আমি চাই যে নির্দিষ্ট একটা রো এর কালার চেঞ্জ করব, তো সেটি কিভাবে করতে পারি? তো তার জন্য নোটপ্যাডে চলে গেলাম। এখন আমাকে ভাবতে হবে যে কোন রো এর কালার আমি চেঞ্জ করব। যেমন আমি দ্বিতীয় রো এর কালার চেঞ্জ করব, তো সেজন্য এর পাশে লিখে ফেলি বিজি কালার, দেন ইকুয়াল, দেন কোটেশন। এখন এই কোটেশনের ভিতরে আমি বলে দিলাম যে রেড, অর্থাৎ রেড কালার হবে। তো এবার ফাইলটিকে সেভ করি, ব্রাউজারে চলে যাই। দেখেন এইখানে চলে এসেছে। এইখানে যে সেকেন্ড রোটি আছে এর কালার কিন্তু রেড হয়ে গেছে। আশা করি ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে চেঞ্জ করতে হবে এই বিষয়টি আপনি বুঝে গেছেন। তো আজকের পর্বটি এখানেই শেষ করতে চাচ্ছি। তবে যাওয়ার আগে একটি কথা, আপনি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে পরবর্তী পর্ব বানাতে ইন্সপায়ার করবেন, সেই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফিজ।